আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি নাদিরা আশরাফ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনার দাপট আরও কমেছে, সর্বশেষ 18 মৃত্যু। বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ মৃত্যুমুক্ত, আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে, যথাসময়ে হবে ইসি পুনর্গঠন বলেছেন ওবায়দুল কাদের। আর নয় বিনা ভোটের নির্বাচন, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিদেশি চ্যানেল বিজ্ঞাপন ছাড়াই চালাতে হবে, কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার, সাফ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় সেলিম শওকত রিমান্ডে, ক্যাম্পে অস্থিরতা তৈরির হোতারা নজরদারিতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভবানীপুরে জয়ের হ্যাট্রিকে মুখ্যমন্ত্রিত্বের চ্যালেঞ্জে উতরে গেলেন মমতা, প্রতিপক্ষের চেয়ে প্রায় 59,000 বেশি ভোটের রেকর্ড। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের হার দুটিই কমেছে। 24 ঘন্টায় মারা গেছেন আরও 18 জন, নতুন করে শনাক্ত হয়েছে 617 জন। তবে শনাক্তের হার নেমে এসেছে 3-এর নিচে। দেশের করোনার বর্তমান পরিস্থিতিকে স্বস্তিদায়ক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে করোনা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় মারা গেছে আরও 18 জন। আগের দিন যা ছিল 24 জন। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 27,573 জন। গত একদিনে 21,246টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 617 জন। আগের দিনের তুলনায় শনাক্তের সংখ্যা বেশি হলেও কমে এসেছে শনাক্তের হার। 7 মাস পর শনাক্তের হার 3-এর নিচে নেমে এসে দাঁড়িয়েছে 2.90। সবশেষ 28 ফেব্রুয়ারি 2.87 ছিল শনাক্তের হার। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,112 জন। মোট সুস্থের সংখ্যা 15,18,754 জন। সুস্থতার হার 97.48 আর মৃত্যুর হার দাঁড়িয়েছে 1.77। করোনার বর্তমান অবস্থা অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও আত্মতুষ্টির সুযোগ নেই বলছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 7 দিনে শনাক্তের সংখ্যা 6,976 জন, যেটি পূর্ববর্তী 7 দিনের চাইতে প্রায় 23% কম। গত 7 দিনে আমরা মৃত্যুর যে সংখ্যাটি দেখেছি, যে পরিসংখ্যানটি আমাদের হাতে আছে, সেটি কিন্তু পূর্ববর্তী 7 দিনের চাইতে 49 জন কম, অর্থাৎ 23%-এরও বেশি মৃত্যু কমে এসেছে। এই মুহূর্তে যে পরিস্থিতিটি আছে, এটি অত্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি, কিন্তু এতে আমাদের আত্মতুষ্টির কোনো কারণ নেই। বরং আমরা সকলে মিলে যদি একসঙ্গে কাজ করি, স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলি, তাহলে এই পরিস্থিতিটি অব্যাহত রাখা সম্ভব, এমনকি সংক্রমণের হার এর চাইতে কমও হওয়া সম্ভব। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম 2 বিভাগে সর্বোচ্চ 7 জন করে মারা গেছেন। কোনো মৃত্যু নেই বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে। নাঈম হাসান, বাংলা ভিশন, ঢাকা। কোনো বিশৃঙ্খলা না করে সবাইকে নির্বাচনের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। উচ্চ আদালতে তত্ত্বাবধায়ক সরকারকে জাদুঘরে পাঠিয়েছে বলেও মন্তব্য তার। মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সাইটগুলোর বরাদ্দকৃত প্লটের লিজ দলিল হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার সোনালী ফসল পদ্মা সেতু। জানান, যথাসময়ে সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন পুনর্গঠনের উদ্যোগ নেবেন রাষ্ট্রপতি। উচ্চ আদালতই তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে। নতুন করে এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ। আমি সবাইকে ধৈর্য ধরার জন্য বলবো, সুস্থ এবং অবাধ নির্বাচন শেখ হাসিনা সরকারও চায়। আপনারা আপনাদের আজকে বিশৃঙ্খলা তৈরি না করে আমি সবাইকে বলবো, নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা এখন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান, কিন্তু বিএনপি চেয়ারপারসনই একসময় বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। আপনারা নিরপেক্ষতা বলতে বুঝবেন যা, সেটা হচ্ছে আপনি নিরপেক্ষ তখনই থাকবেন যখন আপনি বিএনপিকে নির্বাচিত হওয়ার পুরোপুরি গ্যারান্টি দিত, তাহলে নিরপেক্ষতা। এটাই হলো বিএনপি নিরপেক্ষতা। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশ্বস্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।
ভোটার যাবে না, দেশে এমন নির্বাচন আর করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির নেতারা বলেছেন, এই সরকারের অধীনে তারা কোনো সুষ্ঠু নির্বাচন আশাই করেন না। ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে জাতীয়তাবাদী উলামা দল। এতে বিএনপির মহাসচিব বলেন, আলেম উলামা সহ কোনো ধর্মের মানুষই আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। এ সরকারের হাত থেকে মুক্তি না পেলে রাষ্ট্র টিকবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। ৯৫ জন মানুষ এখানে ইসলাম ধর্মে বিশ্বাস করে, সেই ইসলাম ধর্মের উপরে একের পর এক তার আঘাত এনে চলেছে। দাড়ি টুপি পড়া মানুষ দেখলেই তারা সন্দেহ করে বলে যে আপনার জঙ্গি। এই জঙ্গি হিসেবে যে কতজনকে তারা হয়রানি করেছে, এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন যে এই একটা শব্দ তুলে তারা আজকে পশ্চিমা বিশ্বের সহানুভূতি, তাদের সমর্থন আদায়ের জন্য এই কাজটা তারা করছে। বিএনপির মহাসচিব বলেন, হত্যা, গুম, নির্যাতন, নিপীড়ন এবং জনগণের অধিকার কেড়ে নিয়ে মানুষের বড় শত্রুতে পরিণত হয়েছে আওয়ামী লীগ। যে আপনারা নির্বাচন করতে চান, কারণ নির্বাচন না করলে, না দেখালে তো আপনারা আবার বাইরের বিশ্বের কাছে আপনারা তখন আপনার হয়ে যাবেন স্বৈরতান্ত্রিক দেশ, এখন দেশ গণতন্ত্রহীন দেশ। সেই জন্য একটা নির্বাচন আপনাদেরকে করতে হয়। নির্বাচন একটা করবেন যে নির্বাচনে ভোটাররা যাবে না, আপনারা ইভিএম মেশিন দিয়ে সেখানে ভোট দিয়ে দেবেন। সেই ধরনের নির্বাচন এই দেশের মানুষ আর করতে দেবে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, এই দেশের মানুষ কখনোই এই নির্বাচন খেলা করে আপনার আর নির্বাচন হতে দেবে না। তারা সত্যিকারের নির্বাচন চায়, আমরা অবশ্যই নির্বাচন চাই। নির্বাচন করেই আমরা মানুষের জনগণের ভালোবাসা নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই এবং সেখানে কাজ করতে চাই। বিএনপি নেতারা বলেন, এ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। নির্বাচনটা যাতে সবার জন্য সুষ্ঠু হয়, সেটা যদি আগেই বেগম খালেদা জিয়াকে ছাড়েন, তার সাথে আলোচনা করে যদি ঠিক করেন, তাহলে সেইটুকু সময় পাবেন। আর না হলে আন্দোলনের মুখে যদি পতন হয়, তাহলে আওয়ামী লীগ দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। হয় বাংলাদেশের জনগণ ভোট দেবে, নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে। যতক্ষণ না হবে এই বাংলাদেশ ঢাকা থেকে বিচ্ছিন্ন থাকবে ইনশাআল্লাহ। যে নিষ্পেষ নির্যাতন, মুদ্রা পাচার, দুর্নীতি, এগুলি মোটামুটি ঘরে ঘরে জানা হয়ে গেছে। এ থেকে বোধহয় জাতি মুক্তি চায়, মানুষ মুক্তি চায়। আন্দোলনের জন্য সংগঠিত হতে সারা দেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। পরকাল ভালো হইতে পারে নাকি? জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, বিজ্ঞাপন মুক্ত বিদেশি চ্যানেল বা ক্লিন ফিড সম্প্রচারের ব্যাপারে কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না সরকার। এ নিয়ে আন্দোলনের কথা বলা অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, এদেশে যে কোনো বিদেশি চ্যানেল বিজ্ঞাপন মুক্তভাবে প্রচার করতে হবে। ভারত, পাকিস্তান সহ অন্য দেশেও একই নিয়ম। আইন অনুযায়ী ক্লিন ফিড প্রচারে কেবল অপারেটরদের 2 বছর সময় দেওয়ার পরই 1 অক্টোবর আইনি পদক্ষেপ নিয়েছে সরকার। মন্ত্রী জানান, সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। এদেশের নিয়ম মেনে যে কোনো চ্যানেলের সম্প্রচার করা যাবে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিবিসি, সিএনএন ও আল জাজিরা সহ 17টি বেশি চ্যানেলের ক্লিন ফিড এলেও সম্প্রচার বন্ধ রাখা হয়েছে, যা কেবল অপারেটর লাইসেন্সের শর্ত বিরোধী। কেউ এই শর্ত ভঙ্গ করলে সেই অপরাধে অভিযুক্ত হবেন বলেও মন্তব্য করেন হাসান মাহমুদ। এই ধরনের আন্দোলনের কথা বলা এটা অযৌক্তিক, এবং যে সমস্ত চ্যানেল দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে এবং সংস্কৃতিকে চোখ রাঙাচ্ছে, সেগুলোর পক্ষে ওকালতি করা দেশের স্বার্থবিরোধী, আইন বিরোধী। আমি আশা করব কেউ দেশের স্বার্থবিরোধী কার্যক্রমে লিপ্ত হবেন না। সরকার কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। সরকার দেশের স্বার্থ ঊর্ধ্বে তুলে ধরার জন্য, সরকার দেশের আইন বাস্তবায়ন করার জন্য বদ্ধপরিকর। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় জড়িত সন্দেহে মোহাম্মদ ইলিয়াস নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এই ঘটনায় 5 জনকে গ্রেফতার করা হলো। রিমান্ডে নেওয়া হয়েছে 2 জনকে। আলোচিত এই হত্যা মামলায় রবিবার সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আসামি মোহাম্মদ সেলিম ওরফে লম্বা সেলিম ও শওকতুল্লাহকে। পুলিশ তাদের 7 দিনের রিমান্ড চাইলে আদালত 3 দিনের মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় ওই 2 জনকে গ্রেফতার করে এপিবিএন। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সন্দেহভাজন হিসেবে উখিয়ার কুতুপালং 5 নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে রবিবার ইলিয়াসকে গ্রেফতার করে পিবিআই। এর আগে শুক্রবার মধ্যরাতে আর্মড পুলিশ
পুলিশ ব্যাটালিয়নের একটি দল উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে জিয়াউর রহমান ও আব্দুল সালামকে। তাদের দুইজনকেও পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস এর চেয়ারম্যান ছিলেন তিনি। কয়েকটি কোম্পানির প্রতারণার অনলাইন কেনাকাটা এখন বড় ধরনের ধসের মুখে, এমন তথ্য দিচ্ছে ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ই-ক্যাব। সংগঠনটির নেতারা বলছেন, সম্ভাবনাময় খাতটির স্বার্থে ভাবমূর্তি ফেরানোর কাজ করাই এখন সবচেয়ে জরুরি। আর আইনজীবীরা বলছেন, শুধু আন্দোলনেই প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত পাবেন না, কোম্পানির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা করলেই কেবল ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। ই কমার্স খাতের জোয়ারে গা ভাসানোর প্রতারিত গ্রাহকদের হাজার কোটি টাকা আটকে গেছে ইভ্যালি ইওরেন্স ধামাকা সহ কয়েকটি প্রতিষ্ঠানের কাছে। তাই অর্থ ফেরত পেতে এখন প্রায় নিয়মিত কর্মসূচি পালন করছেন ভুক্তভোগীরা। কিন্তু তাদের টাকা ফেরত পাবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারছেন না কেউই। কি পরিমাণ টাকা ফেরত দেওয়া যাবে বা কি পরিমাণ টাকা ফেরত দেওয়া যাবে না সেটা নিয়েও আসলে আলাপ আলোচনা হচ্ছে। এটা পলিসি না হওয়া পর্যন্ত, স্ট্র্যাটেজি না হওয়া পর্যন্ত বলাটা মুশকিল যে কাস্টমাররা আসলে কতটুকু পরিমাণ ফেরত পাবেন বা আদতে পাবেন কিনা এটা বলার মতন অবস্থাতে এখনো আসেনি। আমরা ই কমার্সের সাথে ইনভলভ আমরা দেখছি যে অনেকেই প্রতারিত হয়েছে এবং তারা আন্দোলন করছে, কিন্তু এই আন্দোলন করলে সরকার তো তাদেরকে টাকা রিটার্ন করবে না। এটা যে কোম্পানির এগেইনস্টে তার এলিগেশন, সেই কোম্পানির এগেইনস্টে স্পেসিফিকলি মামলা করতে হবে এবং মামলা করলে সেই কোম্পানি এই টাকাটা যদি তাদের অ্যাসেট থাকে তাহলে সেই অ্যাসেট বিক্রি করে এই যে কাস্টমার যারা আন্দোলন করছে বা যারা প্রতারিত হয়েছে তারা পাবে। অনলাইন কেনাকাটায় লেনদেনে নেমেছে ধস, তারপরও ধাক্কা কাটিয়ে সামনে খাতটি ভালোভাবে ঘুরে দাঁড়াবে বলে আশা প্রকাশ করছেন ই-ক্যাবের সাধারণ সম্পাদক। যেহেতু ই কমার্স খাতের উপর একটা নেতিবাচক প্রভাব পড়েছে, সকলেই একটা অনাস্থার জায়গা তৈরি হচ্ছে অনেকের মধ্যেই। সো কিভাবে এই অনাস্থার জায়গাটাকে মানুষকে আস্থা ফিরিয়ে আনা যায় সেটার জন্য সরকার এবং আমাদের সকলকে একত্রে কাজ করতে হবে। একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়ে গেছিলো, সেই জিনিসটাও আস্তে আস্তে বন্ধ হচ্ছে, মার্কেটে লেভেল প্লেইং ফিল্ডগুলো তৈরি হচ্ছে। দেশে অনলাইন কেনাকাটার যাত্রা শুরু হয় 1999 সালের দিকে। দীর্ঘ এই সময় ই কমার্স খাতের দুর্বলতা না কাটানোকে হতাশাজনক বলছেন বিশ্লেষকরা। দুঃখের বিষয়টা হলো 99 থেকে আমাদের এই অনলাইন বিজনেস এই 2021-এ এসে প্রায় 21 থেকে 22 বছর পরে এসে এই ধরনের নীতিমালা করতে হলো। এটা বহু আগেই যদি করা হতো তাহলে আজকে এই সাফারিংসটা হতো না। অতীতের অপ্রীতিকর ঘটনা ই কমার্স খাতকে সামনে এগোনোর পথ দেখাচ্ছে বলছেন সংশ্লিষ্টরা। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহকে যারা হত্যা করেছে তাদেরকে খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সচিবালয়ে শারদীয় দুর্গোৎসব নিয়ে আইন শৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এ নিয়ে কাজ করছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারা রোহিঙ্গা ক্যাম্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদেরকে খুঁজে বের করা হবে। কিছু মহল রোহিঙ্গারা আসার পর থেকেই অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, কিন্তু সরকারের কঠোর নজরদারির কারণে তাদের উদ্দেশ্য সফল হচ্ছে না। মহিবুল্লাহর ঘটনা বিচ্ছিন্ন হোক বা উদ্দেশ্যমূলক হোক, সবটাই তদন্ত করছে সরকার। বৈঠকে জানানো হয়, পূজার সময় মন্দিরে প্রবেশ করতে অবশ্যই মাস্ক পরতে হবে। পূজা মণ্ডপ ঘিরে কোনো অরাজকতা যেন তৈরি না হয় সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মাঠে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজর থাকবে বলেও জানানো হয় বৈঠকে। তাকে যারা হত্যা করেছে বলে আমরা মনে করছি, আমরা তাদের বিরুদ্ধে তাদেরকে আমরাও মনে করছি আমরা খুব শীঘ্রই তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এটা বিচ্ছিন্ন ঘটনা বলুন কিংবা উদ্দেশ্যমূলকভাবে বলুন, যেটাই হোক একটা ঘটেছে, আমরা সেটা বের করব। মায়ানমার থেকে বিভিন্নভাবে এই রোহিঙ্গা ক্যাম্পগুলি অস্থির পরিবেশ করার জন্য আগেও আপনারা দেখেছেন এখানে অস্ত্র আসছে। এই অস্ত্র নিয়ে এবং তাদের ওটার কি বলে আধিপত্য বিস্তার করার জন্য বিভিন্ন গ্রুপে মারামারি এগুলি দেখেছেন। কারা এই অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে এবং কোনো বিদেশি এই সংস্থা এর সঙ্গে জড়িত আছে কিনা সবগুলি আমরা তদন্ত করে দেখছি। ই-ভ্যালি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রতিষ্ঠানটির মার্চেন্ট আর ভোক্তারা।
রাজধানীতে রবিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ই-ভ্যালিড মার্চেন্ট এবং ভোক্তাদের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান কো সমন্বয়ক সাকিব হাসান। বলেন, প্রায় ৭৪ লাখ গ্রাহক, ৩৫ লাখের বেশি বিক্রেতা এবং ৫,০০০-এর বেশি স্থায়ী অস্থায়ী কর্মকর্তা কর্মচারী ই-ভ্যালির সঙ্গে জড়িত। সাকিব হাসান ই-ভ্যালির চেয়ারম্যান ও প্রধান নির্বাহীর মুক্তিসহ ৭টি দাবি তুলে ধরেন। অন্য দাবিগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে রাসেলকে নজরদারির মধ্যে দিক নির্দেশনা দিয়ে ব্যবসা করার সুযোগ দেয়া, ই কমার্স প্ল্যাটফর্মগুলোকে প্রণোদনা ও ব্যাংক গ্যারান্টি সহ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাধ্যতামূলক লাইসেন্স দেয়া, টাকা নিয়ে পণ্য সরবরাহ না করে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেলকে কারাগারে রাখা হয়েছে। ব্যবসায়ের পরিধি বড় হলে কিছু অভিযোগের বা সমন্বয়তা থাকতে পারে। আমরা মনে করি বাণিজ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, ই-ক্যাব, মার্চেন্ট, ভোক্তাসহ সকলের প্রতিনিধি ও ই-ভ্যালির কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি করে এই সমন্বয়হীনতা বা সংকট থেকে উত্তরণ সম্ভব। এই সংকট মোকাবেলা করতে ব্যর্থ হলে আমরা প্রায় ৭৫ লক্ষ পরিবার ঋণগ্রস্ত হয়ে পথে বসার উপক্রম হব। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন মমতা ব্যানার্জি। এর মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকার চ্যালেঞ্জে উতরে গেলেন তিনি। বিধানসভার উপনির্বাচনে প্রতিপক্ষের চেয়ে রেকর্ড ৫৮,৮০০-র বেশি ভোট পান মমতা। তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হলে রবিবার বেলা ৩টার দিকে কালীঘাটের বাড়ির সামনে ভোটার কর্মী সমর্থকদের ধন্যবাদ দেন মমতা। জানান, প্রথমবারের মতো এবারই প্রতিটি ওয়ার্ডে জয়ী হয়েছে তৃণমূল। এর আগে জয়ের পথে এগিয়ে থাকার খবরে সকাল থেকেই উচ্ছ্বাসে নামেন কালীঘাটের তৃণমূল কর্মী সমর্থকরা। ৮০% ভোট পেয়ে মমতা জিতবেন এমন প্রত্যয় ছিল তৃণমূল শিবিরে। ভোটে জিতলেও করোনা পরিস্থিতির জন্য সব ধরনের মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। ফল ঘোষণার পর সহিংসতার সংখ্যা আরও বেড়েছে বলে মনে করছেন বিজেপি ও সিপিএম নেতারা। তবে এসবের ভিত্তি নেই বলে জানিয়েছে তৃণমূল। ভোট নেওয়া হয়েছে গত ৩০ সেপ্টেম্বর। ভোট দিয়েছেন ৫৩.৩২% ভোটার। গত মে মাসে নন্দীগ্রামে হেরেও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। ১০ বছর আগে ভবানীপুর আসনে জিতেই প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা। ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় বিস্ফোরণে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন। রবিবার দুপুর ১:৩০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ জানায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মালখানায় গণপূর্ত বিভাগের ওয়েল্ডিং মিস্ত্রিরা কাজ করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনতে পান আদালতে উপস্থিত মানুষ। তারা দেখতে পান মালখানার দরজা জানালা ভেঙে পড়েছে এবং ভেতরে আগুন জ্বলছে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে শফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়। আহতরা হলেন রাজীব হোসেন, মোস্তাক আহমেদ ও আজাদ রহমান। নিহত ও আহতরা সবাই ওয়েল্ডিং মিস্ত্রি। তবে কিসের বিস্ফোরণ হয়েছে তা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশ চেকপোস্টে জঙ্গি হামলা মামলায় বোমা মিজানকে মৃত্যুদণ্ড ও জেএমবি নেতা জাবেদ ইকবালকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার চট্টগ্রাম সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিমের আদালত এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি জাবেদ ইকবাল আদালতে উপস্থিত ছিলেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি বোমা মিজান পলাতক রয়েছে। বোমা মিজানকে ২০১৪ সালের ১৩ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে হাজিরা দেওয়ার জন্য ময়মনসিংহের আদালতে নেয়ার পথে ত্রিশালে প্রিজন ভ্যান থেকে ছিনিয়ে নেয় অন্য জঙ্গিরা। এরপর বোমা মিজানকে আর গ্রেফতার করা যায়নি। ২০০৫ সালের ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দিন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, শামসুল কবির সহ ১০ জন। ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খোলার সার্বিক প্রস্তুতি চলছে। এরই মধ্যে একাডেমিক ভবন, আবাসিক হল, লাইব্রেরি এবং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। ঢেলে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার। শেফালি মিতুর রিপোর্ট। মহামারী করোনায় গেল বছরের ১৭ মার্চ থেকে বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দফায় দফায় এই ছুটি বাড়ার পর সর্বশেষ আগামী ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী ১১ই অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় হলগুলো খুলে দেওয়া হবে। একাডেমিক ভবন এবং আবাসিক হলগুলো এবং সর্বত্র অফিস, রাস্তাঘাট আপনারা খেয়াল করে দেখবেন যে সব কিছুই পরিষ্কার করা হয়েছে। হলগুলোর সামনে
বেশ কিছু বেসিন স্থাপন করা হয়েছে এবং সেখানে স্যানিটাইজ করার ব্যবস্থা থাকবে। আমাদের মেডিকেল সেন্টারটিকে আরও বেশি ঢেলে সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয় খোলার সার্বিক প্রস্তুতি নিয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম বৈঠক করেন হল প্রভোস্ট, গ্রন্থাগারিক, প্রধান মেডিকেল অফিসার সহ অন্যান্যদের নিয়ে। বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার সার্বিক প্রস্তুতির খবর নেন উপাচার্য। সিদ্ধান্ত হয় হলে ঢুকতে পারবে কেবল প্রথম ডোজ টিকা গ্রহণকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের জন্য হলগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থাও করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ছাত্রছাত্রীদেরকে হলে ওঠানোর জন্য নীতিগত সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টের জন্য 2 থেকে 3 পেয়ার মানে 6টা করে কটন ব্লেন্ড মাস্ক থাকবে। আমরা অ্যালকোহল বেসড স্যানিটাইজেশন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে হাতে পৌঁছে দেব। হলে যখন আসবে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের একটা করে টিকার ডোজ দিয়েছে এই মর্মের কাগজপত্রের সামনে এনে হলে উঠবে। বিশ্ববিদ্যালয় খোলার খবরে ক্যাম্পাসে চলছে খাবার সহ অন্যান্য দোকানপাট খোলারও প্রস্তুতি। অনেক দিন ধরে বেকার চলাফেরা কষ্ট হতেছিল, বিভিন্ন কাজকর্ম করছি, এখন শুনতেছি খুলবে, এই জন্য পরিবর্ষে করতেছি, টুকটাক কাজ টাজ থাকলে করতেছি। অপার প্রাকৃতিক সৌন্দর্যের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন আবার শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হবার অপেক্ষায়। শেফালি মিতু, বাংলাভিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা। সারা দেশে নয়, শুধুমাত্র সিটি কর্পোরেশন এলাকায় 12 বছরের অধিক শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। রবিবার দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আমাদের 12 বছরের অধিক যারা, তাদেরকে শুধুমাত্র একটি টিকাই তাদেরকে দেবার সুযোগ রয়েছে এবং সেটিও যে কোনো জায়গায় দেওয়া যাবে না, তারও কিছু কারিগরি বিশেষ প্রয়োজনীয়তার দিক রয়েছে। সেখানে হয়তোবা শুধু সিটি কর্পোরেশন কিছু এলাকায় হয়তো সেটা দেওয়া সম্ভব হবে। কাজেই সেই টিকা কিভাবে কখন আমরা দেওয়া শুরু করতে পারবো সে ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের 6ষ্ঠ কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। রবিবার সকালে রাজশাহী সেনাবাহিনীর শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্টরির কমান্ড ও বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সেনাপ্রধান প্যারেড স্কোয়ারে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এরপর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে বাংলাদেশি ইনফ্যান্ট্রি রেজিমেন্ট কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে রেজিমেন্টের সকল সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের রাজনীতিতে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণ সভা অনুষ্ঠিত হয় রাজধানীর কাকরাইলস্থ দলীয় কার্যালয়ের সামনে। এ সময় পার্টির চেয়ারম্যান আরও বলেন, জিয়াউদ্দিন বাবলু ছিলেন দল ও দলের নেতাকর্মীর জন্য নিবেদিত প্রাণ। দলের সব পর্যায়ের নেতাকর্মীর মনে ভালোবাসা ছিল প্রয়াত এই নেতার জন্য। এ সময় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় কুরআনখানি, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির সিনিয়র নেতারা অংশ নেন। পরিবার কল্যাণ পরিদর্শিকা প্রশিক্ষণার্থী হিসেবে মনোনয়ন দিতে না পারার ব্যর্থতার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট। বিচারপতি M এনায়েতুর রহিম ও মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এর জবাব দিতে 3 সপ্তাহের রুল জারি করেছে। সেই সাথে মনোনীতরা গর্ভবতী হতে পারবেন না এমন শর্তেও অসন্তোষ জানায় হাইকোর্ট। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক জানান, 2017 সালের পরিবার পরিকল্পনা অধিদপ্তর 224 জন প্রশিক্ষণার্থী মনোনয়নের জন্য বিজ্ঞপ্তি দেয়, যাতে শর্ত দেয়া হয় নির্বাচিতরা গর্ভবতী হতে পারবেন না। পরবর্তীতে 2020 সালে পদের সংখ্যা 1080 করে আরেকটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রাথমিকভাবে 2000 জনকে মনোনীত করা হলেও 3 বছর অপেক্ষার পর মাত্র 385 জনকে নির্বাচিত করে অধিদপ্তর। এই মনোনয়নের বিরুদ্ধে রিট করেন ভুক্তভোগীরা। সেনসিটিভ একটা কন্ডিশন আপনি দিবেন যে মাতৃত্বের স্ট্যাটাসকু দিবেন, মা হইতে পারবেন না, অথচ এইরকম একটা চাকরি জানেন রিটেন পাস করছে 2500 মানুষ, 2500 মহিলা, তারপরে 1080 জনের সার্কুলার দিচ্ছেন, অন্তত 1080 জনকে নেন, মেরিট অনুযায়ী 395 দিছে, আর বাকি যে মানুষগুলা এই বছরের পর বছর মাতৃত্ব থেকে বঞ্চিত হইলেন তাদের জন্য কোনো রিলিফ না রেখে এটা আদালতের সামনে আমরা নিয়ে আসার পর আদালত বলছেন এটা অত্যন্ত অমানবিক এবং
3 সপ্তাহের রুল দিয়ে বলেছেন যে 3 সপ্তাহের রুলটা আপনারা রেডি করেন, আমরা শুনানি করে এটার একটা সিদ্ধান্ত আসা উচিত। রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে 2 ছাত্রী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ সহ 5 জনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আলোচিত এই মামলার রায় ঘোষণার জন্য আগামী 12 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 7-এর বিচারক বেগম কামরুন নাহারের আদালত উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি শেষে আসামিদের জামিন নাকচ এবং রায় ঘোষণার জন্য তারিখ নির্ধারণ করেন। বাদীপক্ষের আইনজীবী ফারুক আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন চাওয়া হয়েছে। রেইনট্রি হোটেলে 2 ছাত্রী ধর্ষণ মামলায় 2017 সালের 13 জুলাই মামলার প্রধান আসামি শাফাত আহমেদ সহ 5 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ওই 8 মার্চ রাতে বনানীর রেইনট্রি হোটেলে ডেকে নিয়ে 2 তরুণীকে ধর্ষণের অভিযোগে বনানী থানায় মামলা হয়। রাজধানীর পল্লবী থেকে 3 কলেজ ছাত্র নিখোঁজের ঘটনায় 4 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা করা হয়েছে। শনিবার রাতে নিখোঁজ শিক্ষার্থী দিলখুশ জান্নাত নিশার বড় বোন অ্যাডভোকেট কাজী রওশন দিল আফরোজ বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি করেন। আসামিরা হলো মোহাম্মদ তরিকুল্লাহ, মোহাম্মদ রকিবুল্লাহ, জিনিয়া ওরফে টিকটক জিনিয়া রোজ ও শরফুদ্দিন আহমেদ অয়ন। এজাহারভুক্ত এই 4 আসামিকে শুক্রবার আটক করে পল্লবী থানা পুলিশ। গত 30 সেপ্টেম্বর সকালে দিলখুশ জান্নাত নিশা, কানিস ফাতেমা ও নেহা আক্তার বাসা থেকে বের হয়। এ সময় নগদ টাকা, স্বর্ণের গহনা আর নিজেদের সার্টিফিকেট নিয়ে গেছে তারা। এখনো তাদের সন্ধান মেলেনি। আজ মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর। এ সময় সারা দেশে মাছ ধরা, বিক্রি, বিপণন, মজুত ও পরিবহন নিষিদ্ধ থাকবে। জেলেরা বঙ্গোপসাগর থেকে ফিরতে শুরু করেছে তীরে। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তর বলছে 22 দিনের নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা 20 কেজি করে চাল সহায়তা পাবেন। পাসপোর্টের ভুল সংশোধনের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসী কর্মীরা। মেশিন রিডেবল পাসপোর্ট MRPর ভুল সংশোধনের দাবিতে রবিবার সকাল থেকে পাসপোর্ট অফিসের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় ভুক্তভোগীরা পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তাদের দাবি, দীর্ঘদিন পরে বিদেশে চাকরির সুযোগ এলেও পাসপোর্টে ভুল থাকার কারণে ভিসা জটিলতায় পড়েছেন। অসংখ্য প্রবাসী বিদেশের কর্মস্থলে চাকরি হারানোরও শঙ্কায় রয়েছেন। এই অবস্থায় দ্রুত পাসপোর্টের ভুল সংশোধনের যথাযথ ব্যবস্থা নিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চান বিক্ষোভকারীরা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে। করোনার দাপট আরও কমেছে, সর্বশেষ 18 মৃত্যু। বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগ মৃত্যুমুক্ত, আত্মতুষ্টিতে না ভোগার পরামর্শ। তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে, যথাসময়ে হবে ইসি পুনর্গঠন বলেছেন ওবায়দুল কাদের। আর নয় বিনা ভোটের নির্বাচন, হুঁশিয়ারি মির্জা ফখরুলের। বিদেশি চ্যানেল বিজ্ঞাপন ছাড়াই চালাতে হবে, কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার, সাফ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যায় সেলিম শওকত রিমান্ডে, ক্যাম্পে অস্থিরতা তৈরির হোতারা নজরদারিতে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভবানীপুরে জয়ের হ্যাট্রিকে মুখ্যমন্ত্রীত্বের চ্যালেঞ্জে উতরে গেলেন মমতা, প্রতিপক্ষের চেয়ে প্রায় 59,000 বেশি ভোটের রেকর্ড। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।